বেশ, তাহলে চ্যাপ্টার 8-এ আমাদের যেটা রয়েছে পরবর্তী জিনিসগুলো, যে এনার্জি ফ্লো বা পয়েন্টিং ভেক্টর, হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মোমেন্টাম এটসেট্রা। তো একদম প্রথম থেকে আমরা দেখি এখানে কি বলেছে, চার্জ অ্যান্ড এনার্জি, দ্য কন্টিনিউটি ইকুয়েশন। ঠিক আছে, চার্জ ভলিউম যদি আমরা চার্জ একটা ভলিউমের মধ্যে চার্জ ভলিউম চার্জ ডেন্সিটি যদি রো হয়, তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু রো ডেল টাও, একটা ভলিউম ভি যদি ধরে নিই, তার উপর একটা ইন্টিগ্রেশন। এবার যদি এইদিকে আমরা দুদিকেই আর কি, যদি আমরা কারেন্টটা যদি মুভ করে, যদি ফ্লো করে, কারেন্ট ফ্লো করে যদি, তাহলে আমরা যে কারেন্ট ফ্লো এর যে রেটটা ডেল কিউ ডেল ডি কিউ ডিটি, সেটা যদি হয়, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, ডি রো ডিটি, এবং সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভেতর হচ্ছে ভলিউম ইন্টিগ্রালের ভেতর ডি টাও। এবং সেইখান থেকে আমরা যে আগে শিখলাম, একটু আগেই যে শিখলাম, যে আমাদের ভেক্টর ইন্টিগ্রেশন বা ভেক্টর ক্যালকুলাসের থিওরেম গুলো অ্যাপ্লাই যদি করি, ঠিক আছে, তাহলে সেখান থেকে ওটা আনা যায়, সেখান থেকে ওইটা অ্যাকচুয়ালি আনা যায়। এবার আরেকটা যেটা উল্টো দিক থেকে সেটা করা যায়, সেটা হলো যদি সেই কারেন্টটা ফ্লো করে, তাহলে স্বাভাবিকভাবে যদি সেই চার্জটা অ্যাকচুয়ালি ফ্লো করে, কিউ চার্জটা, চার্জ ফ্লো মানেই কারেন্ট, তাই তো? তো চার্জটা যদি মুভেবল হয়, তাহলে তার সেই তার করেসপন্ডিং একটা কারেন্ট থাকবে বা কারেন্ট ডেন্সিটি থাকবে, যাই বলো, কারেন্ট থাকা মানেই কারেন্ট ডেন্সিটি থাকে। তো সেটাই এখানে বলেছে, যে একটা চার্জের যদি ফ্লো হয় ডি কিউ ডিটি ইজ ইকুয়ালস টু কারেন্ট ডেন্সিটি ইন্টু একটা এরিয়া, ঠিক আছে, ইন্টিগ্রাল, একটা সারফেস ইন্টিগ্রালের ভেতর জে ডট ডিএ, ঠিক আছে। এবং এইটা যদি আমরা এই দুটো ইকুয়েশনকে যদি আমরা একসাথে করি, তাহলে যেটা দাঁড়াবে নেক্সট ইকুয়েশনটা 8.3 যে ইকুয়েশনটা, ডেল রো ডেল টি ডিটাও ইকুয়ালস টু মাইনাস ডাইভারজেন্স অফ জে ভলিউম ইন্টিগ্রালের মধ্যে ডিটাও, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি সেম ইন্টিগ্রেশন আর ডিটাও যদি আমরা এলিমিনেট মানে উঠিয়ে দিই, তাহলে এটা থেকে আমরা পাই ডেল রো ডেল টি ইজ ইকুয়ালস টু মাইনাস ডাইভারজেন্স অফ জে। এইটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, ঠিক আছে। এই কন্টিনিউটি ইকুয়েশনটা মনে রাখতে হবে। এইটা বোধহয় আগেও পড়েছো তুমি জিনিসটা, হ্যাঁ, এগুলো আগেরই জিনিস। তো এইটা একটা ব্যাপার। এইবার আমরা চলে আসি পয়েন্টিং থিওরেম, যেটা কিনা নতুন। আচ্ছা, এইখানে কিছু কিছু জিনিস আগের দরকার, সেইটা হচ্ছে, দেখো প্রথম যে ইকুয়েশনটাই রয়েছে সেইটা কিন্তু আগে পড়েছো, যেটা হচ্ছে কি, the work necessary to assemble a static charge distribution against some repulsion, other repulsion, সেইটা হচ্ছে WE is equals to epsilon 0 by 2 ভলিউম ইন্টিগ্রেশনের ভেতর হচ্ছে E স্কয়ার ডি টাউ, ঠিক আছে। বেশ, যেখানে ইটা হচ্ছে রেজাল্টিং ইলেকট্রিক ফিল্ড সেই চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য। এবার সেই একই জিনিস যদি আমরা ওয়ার্ক রিকোয়ার্ড টু গেট কারেন্টস গোয়িং এগেনস্ট এ ব্যাক ইএমএফ, সেটা যদি করি, মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ওয়ার্ক আর কি, ডাব্লিউ এম ইজ ইকুয়ালস টু 1/2, সেম, একদম সেম ফর্ম, হাফ এপসিলন জিরো ই স্কোয়ার ছিল ওখানে, এখানে হাফ এপসিলন জিরোর জায়গায় অলওয়েজ রিপ্লেস হয় 1/μ0 দিয়ে, তো 1/μ0, আর সেটা হচ্ছে বি স্কোয়ারের সাথে ভলিউম, বি স্কোয়ারের উপর ভলিউম ইন্টিগ্রাল, ঠিক আছে। বিটা এখানে রেজাল্টিং ম্যাগনেটিক ফিল্ড। আরেকটা জিনিস পড়েছো, যেটা হচ্ছে ওটা পরে আসছি। তাহলে টোটাল যে এনার্জিটা হচ্ছে কি, ইউ যদি আমরা লিখি, তো দুটো ডাব্লিউ ই প্লাস ডাব্লিউ এন, ঠিক আছে। তো দুটো আমরা দেখো যোগ করে দিয়েছি, হাফ ইজ ইকুয়ালস টু হাফ কমন দিয়ে এপসিলন জিরো ভলিউম ইন্টিগ্রালের ভেতর হচ্ছে ই স্কোয়ার ডেল্টা প্লাস 1/μ0 বি স্কোয়ার ডেল্টা। যদি আমরা ইউনিট ভলিউমে আমরা এনার্জিটাকে ক্যালকুলেট করি, এখানে স্মল ইউ যেটা দিয়েছে সেটা হচ্ছে টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম, ঠিক আছে। তো সেইটা যদি করি, তাহলে ভলিউম ইন্টিগ্রাল পার ইউনিট ভলিউম, মানে ভলিউম গুলো দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, তো ভলিউম ইন্টিগ্রালটা দেখো চলে যাচ্ছে এখানে, ঠিক আছে।
তো স্মল ইউ ইজ ইকুয়ালস টু হাফ কমন এপসিলন 0 ই স্কয়ার প্লাস বি স্কয়ার বাই মিউ 0। এইটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে। এইবার suppose we have some charge and current configuration which at time t produces field E and B, ঠিক আছে, খুব ভালো কথা। in the next just তারপরে in the next instant dt, just dt টাইম পরেই চার্জটাও অবশ্যই মুভেবল, তো চার্জটাও কিছুটা মুভ করে গেছে। এবার ওই যে চার্জটা মুভ করলো, হাউ মাচ, দ্য কোশ্চেন ইজ হাউ মাচ ওয়ার্ক dw is done by the electromagnetic forces acting on these charges in the interval dt। ওই dt টাইমের মধ্যে যে চার্জ, ওই চার্জগুলো যে মুভ করলো, ওই চার্জগুলোর ওপর যে আমার ওয়ার্ক ডান সেইটা dw, সেটা কতটা হবে, ঠিক আছে। আচ্ছা, লোরেঞ্জ যে ইকুয়েশন বা লোরেঞ্জ ল একদম আগে পড়েছো, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে একটা চার্জ একদম QE প্লাস V ক্রস F ইকুয়ালস টু QE প্লাস V ক্রস B। ওকে, ভেরি গুড। এখানে দেখো যেটা নিয়েছে F ডট ডিএল ইকুয়ালস টু F এর ভ্যালুটা বসিয়েছে, ডট ডিএল টাকে লিখেছে VDT হিসাবে, ঠিক আছে, বেশ। আর এইবার এইখানে যেটা আসছে কার্লের ডট, সেটা সবসময় 0 হয়ে যাবে, ঠিক আছে। কার্লের পর যদি আমরা ডট করি, যেহেতু সেম আছে ভি ক্রস বি, আবার ডট দিয়ে ভিডিটি রয়েছে, ঠিক আছে, তো এটা জাস্ট ভি ক্রস ভি হয়ে যায়, ডট বিডিটি হয়ে যাবে। তো ভি ক্রস ভি সেম সেম টাইপের সেম ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে অলওয়েজ 0 হয়, এটা তো আমরা জানি। তো তাই জন্য দেখো সেকেন্ড টার্মটা কিন্তু 0 হয়ে গেল, আলটিমেটলি দাঁড়ালো QE ডট ভিডিটি। এইটুকু জায়গা বুঝতে পেরেছো যেটা বললাম? বেশ। এইবার বলছি ইন টার্মস অফ দ্য চার্জ এন্ড কারেন্ট ডেনসিটিস, কিউটা মানে জাস্ট ওই চার্জ আর কারেন্টের জায়গায় আমরা চার্জ ডেনসিটি করব, কারেন্ট ডেনসিটি করব। তা কিউটাকে লিখছি আমরা রো ডিটাও দিয়ে, আর আমরা ভিটাকে লিখছি হচ্ছে জে বাই রো, ঠিক আছে। তো so the rate at which work is done on all the charges in the volume V is dw dt ইন্টিগ্রেশন v এর উপর ইন্টিগ্রেশন E ডট জে ডি টাউ। এইটা E ডট জেটা কি সেটা বলতে পারবে? আচ্ছা, বেশ। ই ডট যেটা যদি বলি কিভাবে এলো, আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো, ফোর্স এফ তার সাথে ওয়ার্ক ডানের কি সম্পর্ক? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ডিসপ্লেসমেন্ট। বেশ, এইটা একটা আমার জানা রইলে। এবার তুমি দেখো এফ ডট ডিএল যেটা রয়েছে সেটা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টই তো, ফোর্স ইন্টু তার সাথে একটা লেন্থের একটা টার্ম, তো সেইটা কি হয়ে যায়, সেটা আলটিমেটলি সেটা একটা ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে। এবার যখনই ওয়ার্ক ডান হচ্ছে, এবং এখানে আমরা নেক্সট ইয়েতে আমরা দেখছি রেট অফ ওয়ার্ক ডান, তো ডিডব্লিউ ডিটি মানে একটা টাইমের ডিটি দিয়ে একটা আর কি ডিভাইড রয়েছে, ডিভিশন রয়েছে। তো দেখো রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল কিউ ই ডট ভিডিটি, সেইটা যদি আমরা ডিটি দিয়ে ডিভাইড করে দিই, দেখো বাকি পড়ে থাকছে হচ্ছে কিউ ই ডট ভি। তার সাথে যদি আমরা এবার কিউ এর জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে রো ডি টাও, এবং রো ভি এর জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে জি। হ্যাঁ, বা তুমি ভি এর জায়গায় জে বাই রো বসাতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? ই ডট জে দাঁড়াচ্ছে। এবার বুঝতে পারলে কিভাবে এলো? বেশ, হ্যাঁ, তার সাথে যেহেতু ডিটাও রয়েছে তার ইন্টিগ্রেশন, টোটালটা যদি আমরা নিই তাহলে একটা ইন্টিগ্রেশন ভলিউম টার্ম একটা থাকছে। বেশ, এইবার ই ডট জেটাকে আমরা অন্যভাবে একটু লেখার চেষ্টা করি। ই ডট জেটা আর কিছুই না, ই ডট জে লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে
ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ঠিক আছে? লেফট ওই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডটা দেখো, ওয়ার্ক বাই টাইম, তাই তো ওর ডাইমেনশনটা। রাইট হ্যান্ড সাইডটাও সেম ডাইমেনশন হতে হবে, ওয়ার্ক বাই টাইম। তার মানে ই ডট জে আর হচ্ছে ডি টাও, সেটা হচ্ছে তার ডাইমেনশন হচ্ছে ওয়ার্ক বাই টাইম, মানে রেট অফ ওয়ার্ক বা ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ঠিক আছে? বুঝতে পারলে? বেশ, দেখো 8.6 ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডটার ডাইমেনশনটা যদি আমরা ভাবি, সেটা কি দাঁড়াচ্ছে? ওয়ার্ক ডান বাই টাইম, মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। বেশ, লেফট হ্যান্ড সাইডটা যেহেতু ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, অবশ্যই রাইট হ্যান্ড সাইডটা পুরো টার্মটাকেই সেম হতে হবে। তাহলে ই ডট জে ইন্টু একটা ভলিউম ডি টাও, মানে সেটাকে আমি ইন্টিগ্রেশন করে ধরো টাও ই হয়ে যাচ্ছে, ই ডট জে টাও, সেটা মানে হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এবার টাওটাকে যদি বাদ দিয়ে দিই, মানে টাওটাকে ডিভাইড করে দিচ্ছি, মানে টাওটা আর রাখছি না, তাহলে ওর ডাইমেনশনটা কি দাঁড়াচ্ছে? ই ডট জে ডাইমেনশন ওয়ার্ক ডান পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম, কারণ টাওটা তো ডিভাইড হয়ে গেল, পার হয়ে গেল, ডিভিশন হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে ই ডট জে এর যে এটা জিনিসটা ডাইমেনশনটা, সেটা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম। ওয়ার্ক ডান পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম আমরা এটা আগেও পড়েছি, সেটাকে বলা হয় পাওয়ার। তাহলে ই ডট জে ইজ নাথিং বাট পাওয়ার বাই, মানে পাওয়ার পার ইউনিট ভলিউম, মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইমটা হচ্ছে পাওয়ার, রেট অফ চেঞ্জ অফ এনার্জি সেটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? তাহলে পার ইউনিট ভলিউম মানে পাওয়ার পার ইউনিট ভলিউম, ঠিক আছে? এইটা হচ্ছে ই ডট জে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স। এইবার ই ডট জেটাকে এবার আমরা কায়দা একটু করব, সেটা হচ্ছে উই ক্যান এক্সপ্রেস দ্য কোয়ান্টিটি ইন টার্মস অফ দ্য ফিল্ডস অ্যালোন, মানে জাস্ট এই ইয়েটাকে জাস্ট মানে আমরা একটা ফিল্ড দিয়ে, মানে ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এগুলো দিয়ে আর কি করে দেবো, কারণ এখানে যেটা হচ্ছে ডেনসিটি রয়েছে, ঠিক আছে? তো ওইটাকে চেঞ্জ করে দিচ্ছি আমরা, ওটা অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ল যেটা ফোর্থ ল, সেটা দিয়ে আমাদের ইয়েটা হয়ে যাচ্ছে। ই ডট জে, জে এর জায়গায় কার্ল অফ বি বসিয়ে দিল, মাইনাস জে এর জায়গায় জাস্ট জে এর ভ্যালুটা পুট করে দিল, কার্ল অফ বি মাইনাস এপসিলন জিরো ডেল ই ডেল টি, ঠিক আছে? বেশ, সেই ভ্যালুটা পুট করার পর যেটা নিল, এবং তারপর ওই ভেক্টর প্রোডাক্ট রুলের ওই আইডেন্টিটিটা দিয়েছে, যে ডাইভারজেন্স অফ ই ক্রস বি, সেটা হয়ে যাচ্ছে বি ডট ওই জিনিসটা রয়েছে। তো ওইটা যদি আমরা অ্যাপ্লাই করি, এবং মানে ওইটাতে এবার আমরা যদি ফ্যারাডে লটা অ্যাপ্লাই করি, যে ফ্যারাডে লটা কি ছিল? কার্ল অফ ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। তো সেইটা অ্যাপ্লাই করে তার পরের লাইনটা চলে আসছে, বুঝতে কোনো অসুবিধা নেই, কার্ল অফ ইর জায়গায় জাস্ট ডেল বি ডেল টি বসিয়ে দিয়েছে, ঠিক আছে? আর ওদিকে ই ডট কার্ল অফ বি ছিল, সেটা এখানে হয়ে গেল ডাইভারজেন্স অফ ই ক্রস বি, ঠিক আছে? বেশ, meanwhile b dot del b del t is equals to half del del t b square। এইটা বুঝতে পেরেছো? এটা কি করে আসছে? উল্টো দিক থেকে ভাবো, তুমি রাইট হ্যান্ড সাইডটা থেকে লেফট হ্যান্ড সাইডে এসো, তাহলেই বুঝতে পারবে। দেখো, হাফ ডেল ডেল টি বি স্কোয়ার, একদম 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 একদম। তাহলে ওইটা বুঝতে পেরেছো লাইনটা? সেম ভাবে ই এর ক্ষেত্রে ওই লাইনটা। বেশ, তাহলে ই ডট জে কি দাঁড়াচ্ছে? সব ভ্যালুগুলো যদি তুমি পুট করো, এখানে অবশ্যই স্টেপ জাম্প রয়েছে, তো সেটা যদি তুমি ডিরাইভ করো, করতে করতে ক্যালকুলেশন করে তোমার দাঁড়াবে হচ্ছে মাইনাস হাফ ডেল ডেল টি, তার ভেতরে একটা টার্মটা কি? এপসিলন জিরো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিউ জিরো, যেটা কিনা আমাদের চেনা চেনা লাগছে একটু, মাইনাস ওয়ান বাই মিউ জিরো ডাইভারজেন্স অফ ই ক্রস বি, ঠিক আছে? ভেতরের টার্মটা চেনা চেনা লাগছে, কারণ কারণ একটু আগেই আমরা পড়েছি যে এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম ইজ ইকুয়ালস টু স্মল ইউ ইকুয়ালস টু হাফ কমন ব্র্যাকেটের মধ্যে এপসিলন জিরো ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মিউ জিরো, ওই টার্মটাই কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার ওইটাকে একটু মডিফাই করে ওই টার্মটাতে আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে এবার কি দেখো ছিল 8.6 ইকুয়েশনটা ডিডব্লিউ বাই ডিটি ইজ ইকুয়ালস টু ই ডট জে ভলিউম ইন্টিগ্রালে, তো সেইখানে আমরা ই ডট জে এর এই পুরো ভ্যালুটা বসিয়ে দিচ্ছি।
এবং বসিয়ে দেওয়ার পর যেটা পাচ্ছি dw/dt ইজ ইকুয়ালস টু মাইনাস ddt ভলিউম ইন্টিগ্রালের মধ্যে বাকি টার্মটা, ঠিক আছে, মাইনাস 1/μ0। এইখানে কি হয়ে যাচ্ছে যে পুরোটাতেই তো ইয়ে হচ্ছে তোমার 1/μ, লাস্ট যে টার্মটা আমি বলছি মাইনাস 1/μ0 ডাইভারজেন্স অফ ই ক্রস বি, ওইটা ওই তোমার ভেক্টর ইন্টিগ্রেশনের থিওরেম যদি অ্যাপ্লাই করি সেইখানে আমার হয়ে যাচ্ছে ডিটি, যেখানে ডিডিটি হচ্ছে সেখান থেকে আমার সারফেস ইন্টিগ্রাল হয়ে যাচ্ছে জিনিসটা, বুঝতে পেরেছো? ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালের কনভার্সন যেটা, যে থিওরেমটা ছিল, ওগুলো জাস্ট একটু তুমি ঝালিয়ে নেবে, জাস্ট থিওরেম গুলো দেখে নেবে, ঠিক আছে? ভেক্টর ইন্টিগ্রেশনের থিওরেম, কিভাবে ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রাল করতে গেলে কি করতে হয়, লাইন থেকে ভলিউম করতে গেলে বা লাইন থেকে সারফেস করতে গেলে কি করতে হয়, ঠিক আছে? এইটা করে এই জিনিসটা আসছে। এবার দেখো ওই যে মাইনাস ডিডিটি ভলিউম ইন্টিগ্রালের মধ্যে যে টার্মটা রয়েছে সেটা মানেই হচ্ছে ইউ, স্মল ইউ ভেতর, ঠিক আছে? তো আমরা ওটাকে লিখতে পারি ইউ ডেল্টাও মাইনাস যেটা রয়েছে। তো এই যে জিনিসটা, এইটাই হচ্ছে পয়েন্টিং থিওরেম, ঠিক আছে? পয়েন্টিং থিওরেমের আরেক নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, ঠিক আছে? তাহলে ফার্স্ট টার্মটা, রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট যে টার্মটা, সেটা কি বলছে, সেটা আর কিছুই না, ওইটা ছিল কি এনার্জি স্টোরড পার ইউটা ছিল এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম ইউ, তার সাথে দেখো ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে, তাহলে এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম ওই কথাটা উঠে গেল, তাহলে টোটাল এনার্জি স্টোরড, ঠিক আছে, টোটাল ভলিউমে এনার্জি স্টোর হলো, মানে এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম, এটার সাথে আমরা একটা ভলিউম ইন্টিগ্রাল করছি এটার উপর, তো স্বাভাবিকভাবে কি টোটাল ভলিউমটার উপর এনার্জি টোটাল যেটা হলো, মানে পার ইউনিট ভলিউম কথাটা উঠে যাবে, তাহলে টোটাল এনার্জি স্টোরড ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ফার্স্ট টার্মটা। তার সাথে মাইনাস একটা নেগেটিভ টার্ম, মানে নেগেটিভ একটা টার্ম থাকছে, যেটা সেকেন্ড টার্মটা। সেকেন্ড টার্মটা কি রিপ্রেজেন্ট করছে? সেকেন্ড টার্মটা রিপ্রেজেন্ট করছে দ্য রেট অ্যাট হুইচ এনার্জি ইজ ট্রান্সপোর্টেড আউট অফ দ্য ভলিউম ভি, ঠিক আছে, অবশ্যই অ্যাক্রস দ্য বাউন্ডারি সারফেস, ঠিক আছে, এটা এনার্জি ট্রান্সপোর্ট হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, মানে টাইমের সাথে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, সেটা দুটো টার্ম হচ্ছে, ফার্স্ট টার্মটা হচ্ছে টোটাল এনার্জি স্টোর, যেটা সেইটা হওয়ার কথা ছিল কিন্তু সেইটা হচ্ছে না, তার থেকে কিছুটা এনার্জি মাইনাস হয়ে যাচ্ছে, যে এনার্জিটা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্টেড আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, বেশ, এটা কেন হচ্ছে, সবকিছুই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা, মানে বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ওকে? তাহলে পয়েন্টিং থিওরেমের যে স্টেটমেন্ট সেটা কি বলা যায়, বলছে the work done on the charges by the electromagnetic force is equals to the decrease in the energy remaining in the fields less the energy that flowed out through the surface। ওই ইকুয়েশনের কথাটাই এখানে কিন্তু স্টেটমেন্ট আকারে বলা আছে। তাহলে পয়েন্টিং থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে এইটা, এবং তার ডেরিভেশন যদি করতে দেয় তোমাকে কিন্তু ডিরাইভ করতে হবে এই প্রথম থেকেই একদম, ঠিক আছে? এই ডেরিভেশন গুলো কিন্তু লিখে লিখে বারবার প্র্যাকটিস করবে, এবং যতটা চেষ্টা করবে মাথার ওপর কম চাপ নেওয়ার, মানে সব থেকে কম মিনিমাম যতটুকু মনে রাখা যায় সেইটুকুই মনে রাখবে, বাকিটা চেষ্টা করবে নিজে মানে ডিরাইভ করার, ঠিক আছে? মানে অন্তত আমি এই জিনিসটা করি, মাথা যত হালকা রাখা যায়, সব মাথায় নিয়ে গেলে মুশকিল, মাথাতে জাস্ট বেসিক বেসিক জিনিসগুলো রাখলে বাকিটা আমার হয়তো একটু টাইম বেশি লাগলো ডিরাইভ করতে, আমি ডিরাইভ করে নেবো, আশা করি। তো চেষ্টা করবে সেইভাবে করে, আর বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে যেন যে লাইনটা লিখছো সেই লাইনটা লেখার পর অটোমেটিক্যালি হাতটা তোমার পরের লাইনটা লিখে দেবে, সেই রকম লেভেলে কিন্তু প্র্যাকটিসটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? বেশ, তাহলে এইটা হলো পয়েন্টিং থিওরেম এবং তার ডেরিভেশন। আর একটা নতুন জিনিস পয়েন্টিং থিওরেমের পয়েন্টিং ভেক্টর একটা জিনিস আসছে টার্ম,
পয়েন্টিং ভেক্টরটা আর কিছুই না, ওই এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, সেইটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তো যদি তোমাকে পয়েন্টিং ভেক্টরের ডাইমেনশন বা তার ফিজিক্যাল সিগনিফিকেন্স জানতে চায়, তাহলে তুমি বলবে যে পয়েন্টিং ভেক্টর ইজ নাথিং বাট এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, অবশ্যই যেটা ট্রান্সপোর্টেড বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো সেইটাকে আমরা এস দিয়ে লিখছি, এস ইজ ইকুয়ালস টু এস ইজ ইকুয়ালস টু 1/μ0 ই ক্রস বি। খুব সোজা, খুব সুন্দর। আচ্ছা, এস এর আরেকটা নামও বলা যেতে পারে এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। তো তো এনার্জি পার ইউনিট এরিয়া সেটা কি হয়ে যায়? ফ্লাক্স ডেন্সিটি হয়ে যায়। ঠিক আছে, তো এটা আরেকটা টার্ম বলতে পারি এনার্জি ফ্লাক্স ডেন্সিটি। তাহলে পয়েন্টিং ভেক্টর হচ্ছে এনার্জি ফ্লাক্স ডেন্সিটি, সেটাকে আরেকটু যদি এলাবোরেট করে বলা যায় এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া ট্রান্সপোর্টেড বাই ইলেকট্রোম্যাগনেটিক। বেশ, আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে বলছে পয়েন্টিং ভেক্টরের নানা রকম অ্যাপ্লিকেশন দেখা যাবে। আচ্ছা, আপাতত তাহলে কি দাঁড়ালো, টোটাল পয়েন্টিং ভেক্টরটাকে যদি আমরা নিই তাহলে আলটিমেটলি তোমার dw বাই dt ইজ ইকুয়ালস টু মাইনাস ddt স্মল ইউ এর উপর ভলিউম ইন্টিগ্রাল মাইনাস পয়েন্টিং ভেক্টরের উপর সারফেস ইন্টিগ্রাল। ইজি হয়ে গেল খুব ব্যাপারটা। বেশ, তাহলে এই জিনিসটা মনে রাখবে যে dw dt সেটা হচ্ছে আমার স্মল ইউ, যেটা তার উপর ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে মাইনাসেই থাকছে, আবার তার সাথে মাইনাস হচ্ছে আবার পয়েন্টিং ভেক্টরের উপর সারফেস ইন্টিগ্রাল। আচ্ছা, এইবার যদি বলা হয় যদি নো ওয়ার্ক ইজ ডান, ইফ নো ওয়ার্ক ইজ ডান অন দ্য চার্জেস ইন ভলিউম ভি। ঠিক আছে, যদি আমরা একটা ধরো এমটি স্পেস সেই রিজিয়নে রয়েছে, ঠিক আছে, যেখানে কোনো চার্জ নেই, যেখানে কোনো চার্জ নেই সেখানে তার উপর ওয়ার্ক ডানও থাকবে না, তো ডিডব্লিউ ডিটি ইজ ইকুয়ালস টু জিরো, আর লেফট হ্যান্ড সাইডটা জিরো হয়ে গেল। তার মানে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো, তাহলে হচ্ছে ডেল ইউ ডেল টি, ওখানে ডিটিটা ভেতরে নিয়ে নিয়েছে। ঠিক আছে, ডিডিটিটা ভলিউম ইন্টিগ্রালের বাইরে ছিল, সেটা ভলিউম ইন্টিগ্রালের ভেতরে ঢুকে ডেল ইউ ডেল টি হয়ে গেল। পার্শিয়াল ইন্টিগ্রেশন, পার্শিয়াল ডেরিভেটিভ এগুলো তো পড়েছো আসলে, পড়েছো তো? ব্যাস, এটা ডিটা ডেল হয়ে গেল এখানে, এগুলো জানা জিনিস। তো ডেল ইউ ডেল টি ডি টাউ ইজ ইকুয়ালস টু মাইনাস সারফেস পয়েন্টিং ভেক্টরের উপর সারফেস ইন্টিগ্রাল। এবার ওইটাও সেই একই, ওই আমার ভেক্টর ইন্টিগ্রেশনের একটা থিওরেম অ্যাপ্লাই করলাম, হয়ে গেল ডাইভারজেন্স অফ এস, সেটা ভলিউম ইন্টিগ্রাল, মানে সারফেস ইন্টিগ্রালটাকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, এবার দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই ভলিউম ইন্টিগ্রালের মধ্যে আছে, উড়ে গেল একদম। একদম খুব ভালো, ডেল ইউ ডেল টি ইজ ইকুয়ালস টু মাইনাস ডাইভারজেন্স অফ এস। এটাও একটা এটা একটা কন্টিনিউটি ইকুয়েশন ফর এনার্জি ইউ, ইউটা অ্যাকচুয়ালি এনার্জি ডেন্সিটি, আর হচ্ছে পয়েন্টিং ভেক্টরের মধ্যে পয়েন্টিং ভেক্টরটা অবশ্যই এস এর ভেতর যে কারেন্ট ডেন্সিটির একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বেশ, তো আরেকটা জিনিস ইট এক্সপ্রেসেস লোকাল কনজারভেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ঠিক আছে, আরেকটা কথা বলেছি, ইন জেনারেল দো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বাই ইটসেলফ ইজ নট কনজার্ভড, the fields do work on the charges and the charge create fields. The energy is tossed back, just tossed back and forth, মানে ফিল্ড কাজ করছে, কাজ করার জন্য আবার ফিল্ড তৈরি, মানে একটা সাইক্লিক ব্যাপার। ঠিক আছে, বেশ, তারপরে কিছু প্রবলেম রয়েছে, ওইগুলো একটু দেখতে পারো। আর তারপরে চলে আসছে হচ্ছে মোমেন্টাম, ইলেকট্রোম্যাগনেটিক মোমেন্টাম। আচ্ছা, নর্মাল মোমেন্টাম কি ছিল মনে আছে? মাস টাইমস অ্যাক্সেলারেশন, খুব ভালো কথা, সেইটা মোমেন্টাম। তাহলে কি হবে? বেশ, মাস টাইমস ভেলোসিটি, ফোর্স বলে দিয়েছে, তার মানে ঠিক আছে, তাও ভালো। মাস ইনটু অ্যাক্সেলারেশন যদি ফোর্স হয়
মাস ইনটু ভেলোসিটি যদি মোমেন্টাম হয়, তাহলে ফোর্স আর মোমেন্টামের মধ্যে কি রিলেশন? রাইট, so rate of change of momentum is equals to force. ওকে, ঠিক আছে, বেশ। তাহলে এইখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক একটা মোমেন্টাম, সেটা দেখবো আমরা। এবং জাস্ট ওই মোমেন্টামের মতনই একটা ব্যাপার আমরা এখানে দেখবো। এখানে জাস্ট একটু আমি রিডিং পড়ছি, তুমিও পড়ো বা একটু বোঝার চেষ্টা করো। নিউটনস থার্ড ল ইন ইলেকট্রোডাইনামিক্স হচ্ছে, ইমাজিন আ পয়েন্ট চার্জ কিউ, সেটা এক্স অ্যাক্সিস বরাবর ট্রাভেল করছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তার একটা কনস্ট্যান্ট স্পিড রয়েছে ভি। অবশ্যই বিকজ ইট ইজ মুভিং, ইটস ইলেকট্রিক ফিল্ড ইজ নট গিভেন বাই কুলম্বস ল, কারণ এটা মুভ করছে। কুলম্বস ল অনলি স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য কাজে লাগে। যদি আমার ওই চার্জ কিউটা একটা জায়গায় থাকতো তবে কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু মুভ করছে, তাই কুলম্বস ল দিয়ে এর ইলেকট্রিক ফিল্ডটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এখানে নিচের পাতাতে ছবিটা, পরের পাতাতে ছবিটাও রয়েছে যে মুভ করছে, এবং ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য, এই ইলেকট্রিক চার্জটার জন্য যে ফিল্ডগুলো হচ্ছে, অবশ্যই ওই চার্জটা থেকে আউটওয়ার্ড ডিরেকশনে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে। ঠিক আছে, ইটা, এটা আমরা জানি। আচ্ছা, ই স্টিল পয়েন্টস রেডিয়ালি আউটওয়ার্ড ফ্রম দ্য instantaneous position of the charge, as we will see in chapter 2. Okay, since moreover a moving point charge does not constitute a steady current, অবশ্যই একটা মুভিং চার্জ স্টেডি কারেন্ট কখনোই দেবে না, সেটা ভ্যারিং কারেন্ট দেবে, এবং সেটা থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ইটস ম্যাগনেটিক ফিল্ড ইজ নট গিভেন বাই দ্য বায়োসাভার্ট ল। নেভারলেস ইটস দ্য ফ্যাক্ট দ্যাট বি স্টিল সার্কেলস অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস ইন দ্য ম্যানার। বায়োসাভার্ট লতে পড়েছি আমরা যে একটা কোনো ওয়্যার দিয়ে যদি একটা কারেন্ট পাস করে, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, ওই ওয়্যারটার চারিপাশে একটা সার্কেল অনুযায়ী ঘুরতে থাকে, এবং একটা লেফট থাম্ব রুলও রয়েছে। ঠিক আছে, তো সেটাই বলছে যে বিটা বায়োসাভার্ট ল ফলো করছে না, কিন্তু মানে ডিরেকশনটা ওই রকমই রয়েছে ব্যাপারটা, মানে ওই সার্কেলস অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস। এবং তার আগে ওই ইলেকট্রিক ফিল্ডটাও কুলম্বস ল ফলো করছে না, কিন্তু ওই রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনেই কিন্তু ইয়ে হচ্ছে। বেশ, নাও সাপোজ দিস চার্জ এনকাউন্টার্স অ্যান আইডেন্টিক্যাল ওয়ান, আরেকটা ঠিক সেম চার্জের সাথে এটার ইন্টারাকশন বা দেখা সাক্ষাৎ হলো, প্রসিডিং in at the same speed along y axis, যেটা কিনা সেম স্পিডে জাস্ট ওর পারপেন্ডিকুলার এক্সিসে y অ্যাক্সিসে ট্রাভেল করছে। Of course the electromagnetic force between them would tend to drive from off the axis, অবশ্যই তাদের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড হবে, সেম চার্জ তো, তো রিপালশন হবে। তো রিপালশন হওয়ার জন্য অবশ্যই সেই যে যার এক্সিস বরাবর যাচ্ছিল সেখান থেকেও সরে যাওয়ার, মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে সেই রিপালসিভ ফোর্সটা। ঠিক আছে, সেটা বলেছে। বাট লেটস অ্যাসিউম দ্যাট দে আর মাউন্টেড অন ট্র্যাকস অর সামথিং, যাই হোক, ওখান থেকেও সরতে পারবে না, একদম মানে ওই ট্র্যাকেই যেতে হবে। সো দে আর অবলাইজ টু মেনটেন দ্য সেম ডিরেকশন অ্যান্ড দ্য সেম স্পিড, অবশ্যই তারা ওই ট্র্যাক থেকে বেরোতে পারবে না, ওই অ্যাক্সিসেই তাদেরকে যেতে হবে। দ্য ইলেকট্রিক ফোর্স বিটুইন দেম ইজ রিপালসিভ, অবশ্যই, কারণ সেম কাইন্ড অফ চার্জ রয়েছে। হাউ অ্যাবাউট দ্য ম্যাগনেটিক ফোর্স? Well, the magnetic field of Q1 points into the page, মানে এখানে ছবিটা যদি দেখো, মানে পেজের ভেতরে, মানে পয়েন্টস বাইরের দিক থেকে ভেতরের দিকে, মানে পয়েন্টস ইনটু দ্য পেজ। ঠিক আছে, মানে Q1 এর জন্য Q2 এর ওপর যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, ওটা বায়োসাভার্ট ল এর যে এটা থেকেই আসছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা থেকে। ঠিক আছে, বেশ। So the magnetic force on the Q2 is towards the right, যদি পেজের ভেতর দিকেই হয়, তাহলে ম্যাগনেটিক ফোর্স যেটা হবে কি হবে, ম্যাগনেটিক মানে Q2 এর ওপর ম্যাগনেটিক যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে Q1 এর জন্য, সেটা রাইটের দিকেই হবে, টুয়ার্ডস দ্য রাইট। ঠিক আছে, এগুলো সব কিন্তু পুরনো জিনিস, এগুলো এখনো নতুন কিছু আসেনি। মানে এই ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবং কেমন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়, সেগুলো সব কিন্তু পুরনো আমরা
আগে ইলেকট্রোডাইনামিক্সে পড়েছি, বায়োসাভার্ট ল সব ওই জায়গাটাতে। ঠিক আছে, বেশ। যদি যদি মনে না থাকে ওই জাস্ট জায়গাগুলো একবার দেখে নেবে, এই বইতেই রয়েছে বা তোমার অন্য বইও নিশ্চয়ই রয়েছে, জাস্ট ওই জায়গাগুলো একটু ফলো করে নিলে, এমনি তো পড়াই, ওগুলো জাস্ট দেখে নিলেই মনে পড়ে যাবে। আচ্ছা, whereas the magnetic field of Q2, এবার Q2 এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেইটা অবশ্যই আউট অফ দ্য পেজ, মানে পেজের নিচ থেকে ওপরের দিকে আসছে। ঠিক আছে, Q1 এর জায়গাটায়, তাহলে ম্যাগনেটিক ফোর্স অন Q1 কি হবে? আপওয়ার্ডই হবে। ম্যাগনেটিক ফিল্ডের দিকটাতেই তো ফোর্সটা হবে, তাই না? তাহলে দ্য নেট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অফ Q1 এন্ড Q2 ইজ ইকুয়াল, অবশ্যই, কারণ তাদের চার্জগুলো ইকুয়াল, তো মানে ফোর্সের যে ভ্যালুটা এটা তো ইকুয়াল হবে, বাট নট অপোজিট টু দ্য ফোর্স অফ Q2 অ্যান্ড Q, যে নিউটনের যে থার্ড ল, একে অপরের উপর ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দেবে, সেইটা এখানে কিন্তু হচ্ছে না, এবং আমরা সেটাই দেখলাম হচ্ছে না, ইন ভায়োলেশন অফ নিউটনস থার্ড ল যেটা বলেছে। ইন ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটোস্ট্যাটিক্স থার্ড ল হোল্ড করছে, কারণ ওখানে স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ রয়েছে, ওখানে চার্জটা মুভ করছে না। সেই কারণে আমার স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ যেহেতু রয়েছে, তার জন্য আমার কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ওইসব জিনিসটা আসছে না, জাস্ট নর্মাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আসছে। ঠিক আছে, কিন্তু যখনই চার্জটা মুভ করছে ইলেকট্রোডিনামিক্সে, কিন্তু সেই ব্যাপারটা নিউটনের থার্ড লটা হোল্ড করছে না। বেশ, তাহলে এবার কি হবে? তাহলে বলছে, তাহলে এখানে মানে ইয়ের গ্রিফিথের বইয়ের কথাগুলো খুব সুন্দরভাবে আর কি বোঝানো থাকে। বলছে, ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কিউরিওসিটি, বাট দেন হাউ অফেন ডাজ ওয়ান অ্যাকচুয়ালি ইউজ দ্য থার্ড ল ইন প্র্যাকটিস? দিয়ে বলছে, আনসার বলছে, অল দ্য টাইম। ফর দ্য প্রুফ অফ কনজারভেশন অফ মোমেন্টাম রেস্ট on the cancellation of internal force which follows from the third law. When you tamper with the third law, you are placing conservation of momentum in jeopardy, and there is hardly any principle in physics more sacred than that. কথাটা কি সুন্দর বলেছে। বলছে নিউটনের থার্ড ল সবসময়, সব সময়ের জন্য ট্রু, এবং এর থেকে পবিত্র কোনো ল আর কি হতেই পারে। ঠিক আছে, সেটা কিভাবে হচ্ছে? মোমেন্টাম কনজারভেশনটা কি হচ্ছে? মোমেন্টাম কনজারভেশন ইজ achieved in electronics by realization that the fields themselves carry momentum। যদি আমরা এই জিনিসটাকে ভেবে নিই যে ফিল্ডেরও একটা মোমেন্টাম আছে, ঠিক আছে, সেইটা, আর এই যে নিউটনের থার্ড ল ভায়োলেশন, এই ব্যাপারটা থাকছেই। This is not so surprising when you consider that we have already attributed energy to fields. Whatever momentum is lost to the particle is gained by the field. একটা পার্টিকেল যাচ্ছে, সে মোমেন্টাম যতটা লস করছে, সেটা ফিল্ড সেই মোমেন্টামটা গেইন করে নিচ্ছে। মানে ফিল্ডটাকেও আমরা একটা কি বলবো, মানে একটা পার্টিকেল বা একটা এন্টিটি হিসাবে ভেবে নিচ্ছি। অবশ্যই ফিল্ডটাও একটা এন্টিটি, মানে ফিল্ডটাকেও ভাবছি ফিল্ডও একটা কিছু নিচ্ছে। মানে পার্টিকেল যদি একটা মানুষ হয়, সে যেটা মানে ছেড়ে দিচ্ছে, ফিল্ডটা আরেকটা মানুষ, সে ওইটাকে আবার নিয়ে নিচ্ছে, এইরকম একটা। ঠিক আছে, whatever momentum is lost particles is gained by the field. Only when the field momentum is added to the mechanical momentum is momentum conservation restored. ওই মেকানিক্যাল মোমেন্টাম, ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে নিউটনের যে থার্ড লটা, যেটা মেকানিক্যাল মোমেন্টামের তো ছিল নিউটনের ল গুলো, তো এই মেকানিক্যাল মোমেন্টামের সাথে যদি আমরা এই যে এই ইয়েটা, এই তোমার ফিল্ডের মোমেন্টাম যেটা, সেইটা যদি আমরা কনসিডার করি, তাহলেই জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে ল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাই বুঝলাম যে ফিল্ডেরও একটা মোমেন্টাম রয়েছে। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে ম্যাক্সওয়েল স্ট্রেস টেনসর। এটারও একটা তোমার ডেরিভেশনেরই মোটামুটি ব্যাপার। যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স একটা চার্জের ওপর ক্যালকুলেট করতে চাই, যেটা যে চার্জটা ভলিউম ভি এর ওপর রয়েছে, তো সেখানে আমরা লিখতে পারবো টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইএফ ইজ ইকুয়ালস টু অবশ্যই ই ইন্টু ভি ক্রস বি,
যেখানে কিউ ছিল সেই জায়গাটা আমরা লিখছি রো ডি টাও এবং ভলিউম ইন্টিগ্রাল। বুঝতে পেরেছো? বেশ। ওই ভি ক্রস বি তার সাথে রো যদি যুক্ত হয়ে যায়, রো মাল্টিপ্লাই হয়ে জে ক্রস বি চলে আসছে। সেটুকু বোঝা গেছে, একটু আগেই আমরা পড়েছি ভি থেকে করে জে আসছে। বেশ, হলো। এই যে সেকেন্ড যে টার্মটা, সেকেন্ড টার্মটা না, মানে ইন্টিগ্রালের ভেতর যে টার্মটা রো ই প্লাস জে ক্রস বি, এটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করব। স্মল এফটা ইজ নাথিং বাট ফোর্স পার ইউনিট ভলিউম। স্বাভাবিকভাবেই, কারণ বাদিকের টোটাল ফোর্স আছে এফ, ডান দিকে আছে স্মল এফ ইন্টু ভলিউম টার্মটা। স্মল এফটা নিশ্চয়ই ফোর্স পার ইউনিট ভলিউম হবে, তাই তো? এগুলো জাস্ট ডাইমেনশনাল অ্যানালাইসিস, আর কিছুই না। এইগুলো মানে বুদ্ধি দিয়েও তুমি করতে পারো, তোমাকে যে মনেই রাখতে হবে স্মল এফ ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট ভলিউম, সেটা একদমই নয়। তুমি অরিজিনাল ইকুয়েশনটা মনে রাখো, ক্যাপিটাল এফ ইজ ইকুয়ালস টু ওই ইন্টিগ্রালের ভেতর রো ই প্লাস জে ক্রস বি, তো অটোমেটিক্যালি তুমি বুঝতে পেরে যাবে রো ই প্লাস জে ক্রস বি, যেটা কিনা আমরা স্মল এফ বলছি, সেটা অবশ্যই ক্যাপিটাল এফ বাই ডি টাও হচ্ছে, মানে হচ্ছে ফোর্স পার ইউনিট ভলিউম হবে। ঠিক আছে? বেশ। ইউনিট গুলোও কিন্তু এইভাবে মনে রাখা যায়, অন্তত আমি আমি চেষ্টা করি এইভাবে মনে রাখার। আমি সবকিছুর ইউনিট ধরো আমার মনে থাকে না, তো তখন আমি আমার বেসিক কিছু ইউনিট জানা আছে, আমি ডাইমেনশনাল অ্যানালাইসিস গুলো করে ইউনিটটা বের করে নিই। ধরো কোনো পরীক্ষায় ইউনিট আমার মনে পড়ছে না, তখন কিন্তু আমি ওই একটু বেসিক থেকে স্টার্ট করে একটু অঙ্ক কষে ইউনিটটা বের করে নিই। ঠিক আছে? সবকিছু যে মনে রাখতে হবে এরকম কোনো ব্যাপার না। বেশ। আচ্ছা, এইবার হচ্ছে স্মল এফ ইজ ইকুয়ালস টু, এবার ওই ধরো কি বলেছে, অ্যাজ বিফোর আই প্রপোজ টু এক্সপ্রেস দিস ইন টার্ম অফ ফিল্ড এলোন। ওটাই বলছে যেখানে একটা কারেন্ট ডেন্সিটি জে রয়েছে, তো আমি পুরোটাকেই ফিল্ড দিয়ে, ওই ইকুয়েশনটাকে পুরোটা ফিল্ড দিয়ে করতে চাই, হয় আইদার ই অর বি দিয়ে। ঠিক আছে? তো ওই রো জে মানে কারেন্ট ডেন্সিটি বা চার্জ ডেন্সিটি, এগুলোকে এলিমিনেট করে দিচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকেই, এলিমিনেশনটা হয়ে যাচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশনের রিলেশন থেকেই। যদি তুমি দেখো, অবশ্যই এখানে স্টেপ জাম্প করেই করা আছে, তোমাকে তুমি যদি হাতে কষো তাহলেই দেখতে পাবে স্মল এফ ইকুয়ালস টু এপসাইলন জিরো ডাইভারজেন্স অফ ই ইন্টু ই প্লাস 1/μ0 কার্ল অফ বি মাইনাস এপসাইলন জিরো ডেল ই ডেল টি ক্রস বি। এইবার এইবার ডেল টি ই ক্রস বি, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? একবার যাবে ই এর সাথে, ডেল টিটা একবার ই এর সাথে যায় প্লাস দিয়ে, আর একবার যাবে বি এর সাথে। একদম সোজা, আমরা এগুলো তো আগেই পড়েছি। তাহলে ডেল টি ক্রস বি প্লাস ই ক্রস ডেল বি ডেল টি। সবসময় মনে রাখবে, ক্রস যখনই থাকবে তখন কিন্তু মানে প্লেস গুলো ইন্টারচেঞ্জ হবে না, মানে এক্স ক্রস ওয়াই, তাহলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, একদম। ঠিক আছে? তো সেইটা তাই ই প্রথমে ছিল তো ই প্রথমেই থাকবে, বি সেকেন্ডে ছিল তো বি সেকেন্ডেই থাকবে। তো ডেল টি ক্রস বি প্লাস ই প্রথমে ছিল যেমন ই ক্রস ডেল বি ডেল টি, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো। বেশ। আরেকটা জিনিস ফ্যারাডে ল কি বলছে, ডেল বি ডেল টি ইজ ইকুয়ালস টু মাইনাস কার্ল ই। তো এই দুটো জিনিস আমরা যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে ডেল ই ডেল টি ক্রস বি, মানে ওই মিডিল টার্মটা, ঠিক আছে, সেইটা ইকুয়াল টু ডেল টি ই ক্রস বি প্লাস ওই ডেল বি লাস্টে একদম ডেল টি, ওর জায়গায় মাইনাস কার্ল অফ ই বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো ওইখানে হয়ে যাচ্ছে ই ক্রস কার্ল অফ ই। ঠিক আছে? বুঝতে পেরেছো? বেশ। আরেকটা জিনিস একটু ভেবে দেখো, যে ডেল বি ডেল টি, সেই জায়গায় মাইনাস কার্ল অফ ই বসালাম, কিন্তু তারপরে সেখানে কোথাও মাইনাসটা এলো না কেন? এর আনসারটা দিতে পারবে? একটা তো মাইনাস আসার কথা।
জাস্ট একটু ভাবো, মেন যে ইকুয়েশনটা ছিল আমাদের, ডেল ডেল টি ই ক্রস বি ইজ ইকুয়ালস টু ডেল ই ডেল টি ক্রস বি প্লাস ই ক্রস ডেল বি ডেল টি, এটা তো ছিল। বেশ, তাহলে এখান থেকে মিডিল যে টার্মটা মানে রাইট সাইডের ফার্স্ট টার্মটা, সেইটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, ঠিক আছে? মানে ডেল ই ডেল টি ক্রস বি ওটাকে লেফট সাইডে নিয়ে এলাম। আর তাহলে কি দাঁড়াচ্ছে ওইখান থেকে ডেল ই ডেল টি ক্রস বি ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ডেল ডেল টি ই ক্রস বি মাইনাস ই ক্রস ডেল বি ডেল টি, সেটা দাঁড়াচ্ছে। বেশ, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা তো দেখতে পাচ্ছ, মানে ডেল ডেল টি ই ক্রস বি ইকুয়ালস টু দুটো টার্ম। এবার ডেল ই ডেল টি ক্রস বি সেইটা ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াবে বলো? হ্যাঁ, ডেল ই ডেল টি ক্রস বি ইকুয়ালস টু, প্লাস নয় মাইনাস, কারণ ই ক্রস বি ডেল বি ডেল টিটা তো সাইড চেঞ্জ হচ্ছে, ইকুয়ালস এর উল্টো পাশে যাচ্ছে, মাইনাস হচ্ছে। বুঝতে পেরেছো? একদম ক্যান্সেল আউট করে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? বেশ, এইবার হচ্ছে দাস, তাহলে একদম যে আমাদের প্রথমের ইকুয়েশন ছিল স্মল এফ ইকুয়ালস টু কি হচ্ছে, ই জিরো ডাইভারজেন্স অফ ই ইন্টু ই মাইনাস ওই জায়গাটায় ভ্যালুটা পুরো বসে যাচ্ছে, মানে ডেল ই ডেল টি ক্রস বি এর যে ভ্যালুটা, ঠিক আছে? ওটা বুঝতে পেরেছো? ওটা কিন্তু ওই ভেক্টরের ওই ক্রস ডট ওইগুলো করেই কিন্তু সব হচ্ছে, জাস্ট ওইগুলো হাতে করে কিন্তু তোমাকে দেখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। কারণ এই দাজের পর যে লাইনটা আছে সেই লাইনটা পুরোটা মুখস্থ রাখা তোমার পক্ষে অসম্ভব। মানে তোমার পক্ষে আমি আমি জানি না তুমি কতটা তোমার মুখস্থ পারো, আমার পক্ষে তো অসম্ভব। হ্যাঁ, বেশ, আমার পক্ষে তো অসম্ভব একদম। তো আমাকে ওই ভেক্টর আইডেন্টিটিটা দিয়ে ওইখান থেকে ক্যালকুলেট করতে হচ্ছে। মানে প্রথম টার্মটা তো সেমই থাকছে, এপসাইলন জিরো ডাইভারজেন্স ইন্টু ই, ডাইভারজেন্স অফ ই ইন্টু ই। তারপর থেকে টার্মগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বেশ, তো এটা হলো ইকুয়েশন 8.15। এবার আরেকটু সিমেট্রি যদি করে দেওয়া যায় তাহলে ওই লেটস থ্রো ইন এ টার্ম ডাইভারজেন্স অফ বি ইন্টু বি, মানে সিন্স ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু জিরো, যদি যেহেতু ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু জিরো, তো আরেকটা টার্ম আর কি ওখানে সিমেট্রি আনার জন্য জাস্ট অ্যাড করে দিল। এবং সেইখান থেকে আরেকটা যে প্রোডাক্ট রুল সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ই স্কোয়ার, সেটা কি হয়, যেটা হয় দেখে নাও, 2 ইন্টু ই ক্রস ডেল্টা ইন্টু ই প্লাস 2 ই ক্রস কার্ল অফ ই, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ই স্কোয়ার, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো এগুলো আর কি ভেক্টর অ্যানালাইসিসেই তখন তখন অতটা আর কি পড়নি হয়তো, এটা একটু অ্যাডভান্স আর কি, ই স্কোয়ারের গ্রেডিয়েন্ট কি হয়, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে যে ই ক্রস ডেল ই ক্রস কার্ল ই, সেটা কিন্তু মানে এই ইকুয়েশনটা থেকে ওই গ্রেডিয়েন্ট অফ ই স্কোয়ারের ইকুয়েশনটা থেকে দেখো লাস্ট টার্মটা আছে ই ক্রস কার্লি, তো ওইটাকে লেফট হ্যান্ড সাইডে আনলাম, ই ক্রস কার্লি ইজ ইকুয়ালস টু হাফ অফ গ্রেডিয়েন্ট অফ ই স্কোয়ার মাইনাস ই ক্রস ই ডট ডাইভারজেন্স ইন্টু ই। এবং সেম জিনিসটা বি এর জন্য কিন্তু খাটবে। তো দেখো ওই এফটাকে ওই সিমেন্ট একটা মানে ফর্মে সিমেট্রিক্যাল ফর্মে লিখে দিই। দেখো ই এর ক্ষেত্রেও যে টার্মটা, বি এর ক্ষেত্রেও সেই সেম, মানে একদম ফরম্যাটটা সেম, গ্রেডিয়েন্ট অফ ই ইন্টু ই প্লাস ই ডট ডেল্টা ইন্টু ই, এখানেও গ্রেডিয়েন্ট অফ বি ইন্টু বি প্লাস বি ডট ডেল্টা ইন্টু বি, সামনে জাস্ট পারমিয়াবিলিটি আর পারমিটিভিটিটা মাল্টিপ্লাই রয়েছে, এটা টার্মটা।
মাইনাস দিয়ে বাদ বাকি যে টার্মটা রয়েছে সেটা রয়েছে, ঠিক আছে। এইবার আরো যদি সিম্পলিফাই করা যায়, ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সার দিয়ে সিম্পলিফাই যদি আমরা করি। টেন্সার পড়েছো আগে? টেন্সার আমরা কেউই পড়িনি, আমিও তোমার টাইমে, গ্রাজুয়েশনের টাইমে টেন্সার পড়ি। যাই হোক, মানে টেন্সার হচ্ছে ভেক্টরেরও আরেকটু কমপ্লিকেটেড আর কি রূপ, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে। ম্যাক্সওয়েল টেন্সারের যে কোনো তুমি ম্যাথামেটিক্যাল মেথডের বইতেই টেন্সার ব্যাপারটা পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো ইয়েতে ম্যাথামেটিক্যাল মেথডটা। হ্যাঁ, ওটা তো লেভেলটা একটু উঁচু। তুমি ভেক্টর অ্যানালাইসিসের কোন বই পড়েছো? মানে আলাদা করে কোনো ভেক্টর অ্যানালাইসিসের বই পড়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পাইজেলের। হ্যাঁ 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 হ্যাঁ, স্পাইজেলের বইটা আমরাও পড়েছি। ওইটা বেশ মানে একটু সোজা সোজা ভাবে ছিল। ওইখানে বোধহয় টেন্সারটা একটু শেষের দিকে ছিল আমার, মানে যতদূর মনে পড়ছে, আমি এক্স্যাক্টলি আমার মনে নেই। তো আমি দেখবো যদি টেন্সারটা বোঝার জন্য যদি কোনো আর কি ইজি কোনো লেকচার বা বই যদি পাই আর কি, ঠিক আছে। বেশ, তাহলে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সার যেটা টি আই জে, সেটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? সেটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হচ্ছে এপসাইলন জিরো ই আই ই জে মাইনাস হাফ ডেল্টা আই জে। এখানে একটা নতুন একটা জিনিস যেটার নাম আমরা বলবো ক্রোনেকার ডেল্টা। ডেল্টা আই জে ই স্কোয়ার প্লাস ওয়ান বাই মিউ জিরো বি আই বি জে মাইনাস হাফ ডেল্টা আই জে বি স্কোয়ার, ঠিক আছে। এখানে দা ইন্ডিসেস আই জে কি রেফার করছে? কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড। সো দ্য স্ট্রেস টেন্সর হ্যাজ আ টোটাল অফ 9 কম্পোনেন্ট, ঠিক আছে। মানে দুটো আই আর জে রয়েছে তিনখানার জন্য আর কি, এক্স ওয়াই জেড এর জন্য, ঠিক আছে। তো টোটাল 9, মানে টি এক্স এক্স, টি ওয়াই ওয়াই, টি এক্স জেড, টি ওয়াই এক্স, এরকম করে করে দেখবে 9টা, মানে পারমুটেশন কম্বিনেশন করে 9টা আসে, ঠিক আছে। তো আর দ্য ক্রনিক্যাল ডেল্টা হচ্ছে ডেল্টা আই জে, সেটা হচ্ছে 1 যদি ইন্ডিসেস গুলো সেম হয়, মানে টি আই আই, মানে টি এক্স এক্স এর জন্য, মানে ডেল্টা এক্স এক্স এর জন্য 1 হবে, ডেল্টা ওয়াই ওয়াই এর জন্য 1 হবে, ডেল্টা জেড জেড এর জন্য 1 হবে। যদি আলাদা আলাদা হয় ইন্ডিসেস গুলো, ডেল্টা এক্স ওয়াই, ডেল্টা এক্স জেড, ডেল্টা ওয়াই জেড, যাই বলো, সেগুলোর জন্য কিন্তু 0 হবে, ঠিক আছে। তাহলে দেখো ওই একই, জাস্ট জাস্ট টি এক্স এক্সটা দেখিয়েছে এখানে, ডেল্টা এক্স এক্স কিন্তু 1 হবে, সেক্ষেত্রে এই টার্মটা দাঁড়াচ্ছে। টি এক্স ওয়াই এর জন্য কিন্তু ডেল্টা এক্স এক্স তো 0 হয়ে যাচ্ছে, তো ওই সেকেন্ড টার্মটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ওই ডেল্টা ওয়ালা টার্ম গুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে, জাস্ট ই আই জে থাকছে মানে এক্স ওয়াই হচ্ছে, আর বি আই জে থাকছে মানে বি এক্স ওয়াই হচ্ছে, ঠিক আছে। এটা তো জাস্ট সোজা। আচ্ছা, তাহলে এইটা একটা কিন্তু ইয়ের ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের ফর্মটা কিন্তু আগেই হয়ে গেছে, টি আই জে ইকুয়ালস টু যেটা ওইটা ওইটা টোটালটা, ঠিক আছে। বেশ, এইখানে আর বাকি যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দিতে পারো। টেন্সারের যে ফর্মটা, ভেক্টরে যেমন মাথায় একদিকে তীর চিহ্নটা দেয়, টেন্সারে দুদিকে তীর চিহ্ন হয়, ঠিক আছে। দেখেছো এখানে দিয়েছে টেন্সার টি, টেন্সার যেটা উপরে ওটা হচ্ছে, ওটাকে আমরা বলবো টেন্সার টি। আচ্ছা, তো বিকজ ইট ক্যারিজ টু ইন্ডিসেস where a vector has only one, তো টিআই যে is sometimes written as double arrow, মানে যেটাকে টেন্সার হিসাবে আমরা বলছি। One can form the dot product of tensor T with a vector A in two ways. দেখো, একটা হচ্ছে প্রথম ফর্মটা হচ্ছে A ডট টেন্সার T, সেটা হচ্ছে একটু মানে ম্যাথামেটিক্স এর জ্ঞান লাগবে, সামেশন অফ আই আই ইকুয়ালস টু এক্স ওয়াই জেড এ আই টি আই জে। আর টি টেন্সার ডট এ ভেক্টর, সেটা যদি জে এর ওপর আমরা আর কি ইয়ে করি, অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে সামেশন অফ আই এক্স ওয়াই জেড টি জে আই এ আই। পার্থক্যটা বুঝতে পেরেছো? ফার্স্ট এটা ছিল এ আই টি আই জে, এখানে কিন্তু টি জে আই এ আই, ঠিক আছে।
হ্যাঁ মানে আই ইন্ডিসেসটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, মানে ও তিনটে ভ্যালু এক্সিস্ট করে। জে এর ক্ষেত্রে ওটা জে থাকবে, ওটা আলাদা একটা ইন্ডেক্স হচ্ছে, বুঝতে পেরেছো? ওইটা আলাদা হচ্ছে, মানে যেটা একটা পার্টিকুলার হবে, মানে আই এর যেমন তিনটে ভ্যালুই হতে পারে এক্স ওয়াই জেড, যেটা ধরো ওয়াই ধরেছি আমরা জাস্ট, বুঝতে পেরেছো? মানে ওয়াই এর মধ্যে, হ্যাঁ 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 হতে পারে, কিন্তু একটাই হবে। আর আই এর ভ্যালুটা তিনটে, মানে সামেশন অফ এ আই টি আই জে, মানে এ এক্স টি এক্স জে প্লাস এ ওয়াই টি ওয়াই জে প্লাস এ জেড টি জেড জে, বুঝতে পেরেছো? বেশ। আর হ্যাঁ যেটা, যেটা আমি ধরবো, যদি এক্স ধরি তখন যে জায়গায় এক্স হবে, এরকম আর কি ব্যাপার। বেশ। আর ওই গ্রেডিয়েন্ট, এই সরি হ্যাঁ, ডাইভারজেন্স অফ টেন্সার টি, সেটা যদি করি তাহলে ওই একই টেন্সার টি এর যে আমরা ইয়েটা পেয়েছিলাম, এক্সপ্রেশনটা পেয়েছিলাম, সেখানে জাস্ট ডাইভারজেন্স গুলো অ্যাড হয়ে গেল রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, আলটিমেটলি কি দাঁড়ালো, দাস দ্য ফোর্স পার ইউনিট ভলিউম ক্যান বি রিটেন ইন মাচ টিডিয়ার ফর্ম, যেটা হচ্ছে স্মল এফ ইকুয়াল টু ডাইভারজেন্স অফ টেন্সার টি মাইনাস এপসিলন জিরো মিউ জিরো ডেল এস ডেল টি। ঠিক আছে, এসটা এখানে পয়েন্টিং ভেক্টর। ঠিক আছে, একদম ওই জিনিসটা ছোট্ট একটা ফর্ম হয়ে গেল, কত বড় ইকুয়েশনটা। ঠিক আছে, এখানে এস কিভাবে এলো সেটা তোমাকে এস এর এক্সপ্রেশনটা দেখতে হবে, এস মানে কি ছিল, সেটা এখানে কিভাবে অ্যাপ্লাই হয়ে এসটা কিভাবে চলে এলো, সেটা হাতে কলমে করে করে কিন্তু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, বেশ। আরেকটা যেটা হচ্ছে, তাহলে ক্যাপিটাল এফ টোটাল যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আমাদের ছিল একটা ভলিউমের ওপর ভি এর ওপর, তাহলে কি ছিল সেটা, একটা ভলিউম ইন্টিগ্রাল স্মল এফ ইন্টু ডেল ডিটি। তো এইখানে দেখো, তার ওই স্মল এফ এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, সেটা ছিল ডাইভারজেন্স অফ টি ছিল, সেটা হয়ে গেল ভলিউম ইন্টিগ্রালটাকে সারফেস ইন্টিগ্রাল করে দিল, টি ডট ডি এ করে দিল, সেই একই ভেক্টর ইন্টিগ্রেশনের কনভার্সন যে থিওরেম গুলো ওখান থেকেই, মাইনাস যে রাইট হ্যান্ড টার্মে যেটা ছিল সেটা অ্যাজ ইট ইজ ওইটাই রয়ে গেল, ইন্টিগ্রেশনটা জাস্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে ব্র্যাকেটে লিখেই দিয়েছে, আই ইউজড দ্য ডাইভারজেন্স থিওরেম টু কনভার্ট দ্য ফার্স্ট টার্ম ইনটু এ সারফেস ইন্টিগ্রাল। ওই ভেক্টর ইন্টিগ্রেশনের ডাইভারজেন্স থিওরেমটা দিয়ে অ্যাপ্লাই করে এখানে ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রাল করে দিলাম। বেশ। ইন দ্য স্ট্যাটিক কেস দ্য সেকেন্ড টার্ম ড্রপস আউট, স্ট্যাটিক যখনই কেস হয়ে যাবে লাস্ট টার্মটা কিন্তু থাকলো না, কারণ পয়েন্টিং ভেক্টরটাই তো আসছে হচ্ছে চার্জ মুভ করছে বলে, তাই তো? বেশ, তাহলে স্ট্যাটিক কেসের জন্য পয়েন্টিং ভেক্টরে কোনো টার্মই থাকবে না, লাস্ট টার্মটা থাকবেই না। তো the electromagnetic force on the charge configuration can be expressed entirely in terms of stress tensor. স্ট্যাটিক কেসের জন্য টোটাল ফোর্সটাকে স্ট্রেস টেন্সর দিয়ে কিন্তু পুরোটাই, তাই তো দাঁড়াচ্ছে এফ ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল অফ স্ট্রেস টেন্সর। ঠিক আছে, তাহলে স্ট্রেস টেন্সারটার ফিজিক্যাল মিনিংটা কি দাঁড়াচ্ছে স্ট্যাটিকের জন্য, স্ট্যাটিক কেন যে কোনো কিছুর জন্যই ওটাই দাঁড়াবে, ফিজিক্যাল মিনিংটা দাঁড়াচ্ছে আর কিছুই না, ফোর্স পার ইউনিট এরিয়া, কারণ ফোর্স ইজ ইকুয়ালস টু টি ইন্টু এরিয়া, তাহলে টি ইকুয়ালস টু কি, ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার এরিয়াকে কি বলা হয়, প্রেসার, প্রেসার আর স্ট্রেস একই, তাই জন্য ওই টেন্সারটাকে আমরা বলছি স্ট্রেস টেন্সার। ঠিক আছে, বেশ। তাহলে ওই টেন্সারটাকে কেন স্ট্রেস টেন্সার বলা হচ্ছে, ওই টেন্সারটার ডাইমেনশন কি, সবকিছু জানলে। আরো প্রিসাইসলি যদি বলতে যায়, এখানে লিখেছে টি আই জে ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া ইন দ্য আইথ ডিরেকশন অ্যাক্টিং অন দ্য এলিমেন্ট অফ দ্য সারফেস ওরিয়েন্টেড ইন দ্য জেথ ডিরেকশন। বুঝতে পেরেছো ব্যাপারটা? টি আই জে মানে ওই আই জে, ওই যে টার্ম মানে ওই যে ইন্ডেক্স গুলো ইউজ করছে, ওটার মানেটা কি দাঁড়াচ্ছে, টি আই জে মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া ইন দ্য আই ডিরেকশন acting on an element of the surface
যেটা কিনা যে ডিরেকশনে ওরিয়েন্টেড রয়েছে। ঠিক আছে, বেশ। তাহলে আর ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো টি এক্স এক্স, টি ওয়াই ওয়াই, টি জেড জেড, ওগুলো প্রেসার রিপ্রেজেন্ট করছে। অফ ডায়াগোনাল যে মানে ডায়াগোনাল গুলো বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলো মানে ওয়াই জেড এক্স জেড, ওগুলো শিয়ার্স রিপ্রেজেন্ট করছে। শিয়ার কি, প্রেসার কি, এগুলো জানবো। তাহলে আমাদের এই টেন্সার দিয়ে এরপর কিছু প্রবলেম বা কিছু টুকটাক প্রুফ টুফ গুলো রয়েছে, ওগুলো দেখো হালকা করে। নেক্সট ডে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম এবং রেডিয়েশন প্রেসার যাই বলো সেইগুলো আস্তে আস্তে পড়ব। ঠিক আছে, থিওরিটা সবার আগে দেখো, থিওরিটা দেখে সেই, তাহলে হ্যাঁ, তাহলে প্রবলেম হবে না। সেইগুলো তুমি ডেরিভেশন গুলো করো, ডেরিভেশন গুলো যত প্র্যাকটিস হবে, মানে এখানে অনেক কিছুই, অনেক বড় বড় লম্বা স্টেপ জাম্প রয়েছে, সেইগুলো হয়তো মুখে মুখে আমিও বলে বোঝাতে পারবো না, বা তুমিও দেখে দেখে বোঝাবে না, যতক্ষণ না তুমি মানে পেন এন্ড পেপারে জিনিসগুলো পড়বে। হ্যাঁ, সমস্যা, তুমি সব থেকে ভালো সমস্যাগুলো হলে একটা জায়গায় নোট ডাউন করে রাখো, সেই অনুযায়ী তুমি আমাকে একটা লিস্ট করে ধরো পাঠিয়ে রাখলে, ঠিক আছে, আমি একটা টাইমে বসে যতটা পারলাম আমি সলভ করলাম, সেগুলো তোমাকে পরে ক্লাসে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এইরকম ভাবে আমরা এগোবো। ঠিক আছে।